আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গুড ইভিনিং এভরিবডি স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের অতীব গুরুত্বপূর্ণ বিষয় টেন্স নিয়ে। আসলে শিক্ষার্থীরা, আমি মনে করি, যদি টেন্স ভালোভাবে আয়ত্ত করে তাহলে তাহারা ইংরেজি লিটারেচার বা গ্রামারের অনেকাংশেই তারা ডেভেলপ করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। ইংলিশ গ্রামারের আসলে আলোচনা করতে গেলে আমরা একদিন আমরা শেষ করতে পারবো না। বিষয়ভিত্তিক অনেক কন্টেন্ট রয়েছে। আশা করি তোমরা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তীতে প্রতিটা টপিকের ওপর, এক একটা বিষয়ের ওপর অনেক তোমরা ভিডিও আশা করি পাবে। যেমন শুরু থেকে আমরা যদি বলি, ওয়ার্ড, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, পার্সন, নাম্বার, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন, কেস, এক কথায় আরও অসংখ্য টপিকস ইংলিশ গ্রামারে রয়েছে। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি নিয়মিত দেখো তাহলে সমস্ত আইডিয়াগুলো তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পাবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, টেন্সের ক্লাস আমি একদিনে শেষ করতে পারবো না। টেন্স, যেহেতু আমরা জানি টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স শব্দ আমরা হোয়াইট বোর্ডে আমরা যাব এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস আমরা করব। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনোযোগ দেবে। আমার মনে হয় এই মনোযোগের মধ্য দিয়ে অনেক ডেভেলপ হবে বলে আমি বিশ্বাস রাখি। টেন্স টেন্স ইজ মিন্স ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। টেন্স আগে আমরা জানবো টেন্স কি। টেন্স আমরা জানলাম, তার মিনিংটা জানলাম। এবার আমরা জানবো হোয়াট ইজ টেন্স, মানে টেন্সটা কি বা টেন্স কাকে বলে, যেটাকে আমরা বলি ডিফিনিশন, সংজ্ঞাটা আমরা জানবো। ক্রিয়ার কাল যথার্থভাবে সম্পন্ন হওয়াকে টেন্স বলে। ক্রিয়ার কাল যথার্থভাবে, আমরা অনেক সময় দেখি গ্রামারে লেখা থাকে ক্রিয়ার কাল সম্পন্ন হওয়াকে টেন্স বলে। হ্যাঁ, ভুল না, ঠিক আছে, কিন্তু যথার্থভাবে সম্পন্ন হওয়াকে টেন্স বলে, এভাবে যদি আমরা বলি আর একটু মনে হয় ভালো হবে। তাহলে সঙ্গে আমরা জানলাম এরপর আমরা উদাহরণ জেনে নেব। ক্রিয়ার কাল যে যথার্থভাবে সম্পন্ন হওয়াকে টেন্স বলে, তাহলে এরকম একটা আমরা উদাহরণ দেই। যেমন আমি বাড়ি যাই। তুমি গান গাও, ইত্যাদি এরকম বাক্য অসংখ্য হতে পারে। জাস্ট শুধু তিনটা ওয়ার্ডের আমি তিনটা শব্দের একটা বাক্য দিলাম। এরকম অনেক বড় বাক্য হতে পারে, ছোট হতে পারে, তবে দেখতে হবে বাক্যটি মধ্যে যথার্থভাবে কাজটা শেষ হয়েছে কিনা, সম্পন্ন হয়েছে কিনা। আমি বাড়ি যাই, হ্যাঁ, এটা আমরা ধরতে পারি বাক্যটা যথার্থভাবে কাজটা শেষ হয়েছে, আমি বাড়ি যাই। তুমি গান গাও, হ্যাঁ, এটাও যথার্থভাবে আমরা ধরতে পারি যে তুমি বাড়ি যাও, তুমি গান গাও, কাজটা শেষ হয়েছে। তাহলে আমি বাড়ি যাই, তুমি গান গাও, এই যে আমরা এটা বাংলাতে আমরা শিখলাম বা জানলাম। এখন আমরা ইংলিশ গ্রামেটিক্যাল অনুযায়ী বা ইংলিশে আমরা জানার চেষ্টা করব। আই যাই, আই গো হোম, আমি বাড়ি যাই। তুমি গান গাও, ইউ সিং এ সং, তুমি গান গাও। এখন আমরা জানবো প্রকারভেদ।
টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। প্রধানত তিন প্রকার, যথা নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স, তাহলে টেন্স প্রধানত তিন প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স ইজ মিন্স বর্তমান কাল, পাস্ট টেন্স ইজ মিন্স অতীত কাল, ফিউচার টেন্স ইজ মিন্স ভবিষ্যৎ কাল। এখন এই তিনটি টেন্স প্রত্যেককে আবার 4 ভাগে বিভক্ত। একটা যদি 4 ভাগ হয় তাহলে মোট 3 4 12 ভাগ, অর্থাৎ একটি টেন্স প্রেজেন্ট টেন্স যদি 4 ভাগ হয় তাহলে টোটালি তিনটা, এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স 3 4 12 ভাগ, অর্থাৎ এই টেন্স আমরা 12 ভাগে বিভক্ত করতে পারি। সুতরাং বোঝা গেল টেন্স প্রধানত 3 প্রকার, এরপরে এগুলো আবার 4 ভাগ করে মোট 12 ভাগে বিভক্ত। আমরা এখন সেগুলো আলোচনা করব। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো টেন্স এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে টেন্সকে আমরা বলতে পারি ইংলিশ গ্রামারে খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ টেন্স ইজ দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার। এটাও বলতে পারি টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। আমরা যেটাই বলি না কেন, টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারে, টেন্স ইজ দ্য ফাউন্ডেশন অফ ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের হচ্ছে অন্যতম মেইন ফাউন্ডেশন, প্রধান ভিত্তি। তো 12টা টেন্স আমরা একদিন আলোচনা সম্পূর্ণ করতে পারবো না, একটা টেন্স আলোচনা করতে আমি মনে করি অনেক সময় লাগবে, তারপর ছোট্ট পরিসরে আলোচনা করার চেষ্টা করব। এরপরে প্রতিটা টেন্স আমি পরবর্তীতে আলোচনা করব। আশা করি আজকে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এই যে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স শব্দের অর্থ হচ্ছে বর্তমান কাল। এই যে প্রেজেন্ট টেন্স আবার যে 4 প্রকার, এটা নিয়ে আমি আলোচনা করব। প্রেজেন্ট টেন্স আবার 4 ভাগে বিভক্ত, আবার 4 ভাগে বিভক্ত, যথা 1 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, একটু বানানটা আমরা একটু দেখে নেব। কন্টিনিউয়াস বানানটা কিন্তু একটু জটিল বানান। কন্টিনিউ, NUOUS, কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছুক্ষণ আগে যে বিষয়টা আমি বললাম যে প্রত্যেকটি টেন্স 4 ভাগে বিভক্ত, তার মধ্যে প্রেজেন্ট টেন্স 4 ভাগে বিভক্ত, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কালে বক্তার দ্বারা যে কাজ সম্পন্ন হয়, বর্তমান কালে বক্তার দ্বারা যে কাজ
সম্পূর্ণ হয় বা সংঘটিত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমানকালে বক্তার দ্বারা যে কাজ সংঘটিত হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমরা সঙ্গে জানলাম। উদাহরণ কি? যেমন আমি ভাত খাই। এই যে আমি ভাত খাই, এটা বর্তমান কালে সংঘটিত হচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কেমনে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? অবশ্যই কোশ্চেন থাকতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বাংলা বাক্যে কেমনে চিনবো? এর জন্য আমাকে জানতে হবে চিনিবার উপায়। চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে এ অন্তঃস্থ হ্রস্বই ও চিহ্ন থাকে। যথা এই যে প্রথমে দিয়েছি আমি ভাত খাই, তার কি রয়েছে? হ্রস্বই। এখন আমরা এ দিয়ে একটা বাক্য উদাহরণ দেই। সে ফুটবল খেলে। আমাদের প্রশ্ন থাকতে পারে যে এর মধ্যে কোথায় তো আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই ইয়ে আছে। খেয়ালে এ কার থাকলে ইয়ে ধরতে হবে, কারণ খেয়ালে, খেয়ালে খেয়াল যোগ এ খেলে, এই যে এখানে খেয়াল যোগ এ খেলে, এখানে ইয়ে আছে, এখানে কিন্তু এ রয়েছে খেলে। অন্তস্থ দিয়ে একটা আমরা বাক্য বলতে পারি, যেমন করিম ঢাকায় যায়, অন্তস্থ আছে। ও তুমি তুমি ভাত খাও, ও আছে। যাই হোক, আমরা চারটা চিহ্নের উপরে যে চারটা চিহ্ন রয়েছে, চারটা চিহ্ন দিয়ে আমরা এখানে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। এরকম অসংখ্য উদাহরণ থাকতে পারে। এটা হলো বাংলা বাক্যে একটা ক্রিয়ার শেষে যে চিহ্ন, সেই চিহ্ন দিয়ে আমরা চিনলাম। আসলে খেয়াল রাখতে হবে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের শেষে নয়। কিন্তু আমরা যদি বলি বাংলা বাক্যের শেষে, হ্যাঁ হতে পারে বাংলা বাক্যের শেষে, তো কিন্তু ক্রিয়া দেখতে হবে। ক্রিয়া, ক্রিয়া মানে ভাব, এই ক্রিয়ার শেষে এই চিহ্নগুলো থাকে। এখন আমরা এই বাক্যটা ইংলিশে কেমনে আমরা গঠন করব সে সম্পর্কে একটু আলোচনা করব। ইংলিশে আমরা স্ট্রাকচার যাকে বলি, স্ট্রাকচার, স্ট্রাকচার, স্ট্রাকচার যাকে বলা হয় গঠন প্রণালী, গঠন প্রণালী, গঠন প্রণালী। একটি বাক্যে চার ভাবে গঠন হয়। একটি বাক্য চার ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে হ্যাবোধক বাক্য, একটা নাবোধক বাক্য, আর একটা প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্ন নাবোধক বাক্য। এই চার ভাগে আমরা গঠন করতে পারি। আমরা দেখে নেব এই চার ভাগে বাক্য কিভাবে আমরা গঠন করব। প্রথমে আমরা হ্যাবোধক, হ্যাবোধক, এই হ্যাবোধক যাকে আমরা ইংলিশে বলি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। প্রথমে কি হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে V1 যে লিখলাম আমি, মানে মূল ভার্বের 1 নম্বর রূপ। এই V1 বলতে মূল ভার্বের 1 নম্বর রূপ, যোগ হচ্ছে অবজেক্ট। মূল ভার্ব অর্থাৎ ভার্ব যে দুই প্রকার, এই যে স্ট্রং প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে আমরা যে ভার্বটা বলি প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ মূল ক্রিয়া এবং সাহায্যকারী ক্রিয়া। এই বাক্যের মধ্যে কিন্তু আমরা সাহায্যকারী ক্রিয়া দেখতে পাচ্ছি না, অনলি মূল ভাব দেখতে পাচ্ছি।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ 12টি টেন্সের মধ্যে দুটি টেন্স রয়েছে, যে দুটি টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব অ্যাফার্মেটিভ বাক্যে অর্থাৎ হ্যাবোধক বাক্যে আসে না। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুটি টেন্সের হ্যাবোধক বাক্যে কোনো সাহায্যকারী ভার্বের দরকার পড়ে না। তাহলে সাবজেক্ট, ভার্বের এক নম্বর রূপ অবজেক্ট। তাহলে এরকম একটা বাংলা বাক্য আমরা যে কিছুক্ষণ আগে লিখেছিলাম, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই। তারপর তুমি সাবজেক্ট কি এর মধ্যে? আমি, আই। ভার্ব কি? খাই। ভার্বের এক নম্বর রূপ ইট। ভার্বের রূপ আমাদের জানতে হবে অবশ্য। টেন্স জানার আগে তাহলে আমাদের ভার্বের রূপ যে তিনটি রয়েছে এই তিনটি রূপ আমাদের জানা দরকার। একটা ভার্বের তিনটে রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, V1, V2, V3। যেমন ইট, অ্যাট, ইটেন, গো, ওয়াইন, গন, অ্যারেজ, অ্যারোজ, অ্যারেজেন, ডু, ডিড, ডান, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। এরকম অসংখ্য ভার্বের আমাদের এরকম আমরা রূপ দেখতে পাই। এগুলো ভার্বের মধ্যে আবার স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব রয়েছে। তাহলে প্রথম কি? সাবজেক্ট আই, তার ভার্বের এক নম্বর রূপ ইট। তারপরে অবজেক্ট কি? ই, রাইস, অবজেক্ট ইজ রাইস। সাবজেক্ট হচ্ছে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে করা, হওয়া, যাওয়া, খাওয়া, এটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট হচ্ছে মানে আমি, এই যে আমি ভাত খাই, আমি কি খাই, কি দ্বারা প্রশ্ন করলে, কে দ্বারা প্রশ্ন করলে, বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে, কোথায় প্রশ্ন করলে, ইত্যাদি যাই হোক যেটা বলি না কেন সেটা একটা, এই অবজেক্টটা কিন্তু একটা নাউন। এবং অবজেক্টটা সাবজেক্ট এবং অবজেক্ট সেটা নাউন অথবা কোন নাউন হবে, নাউন অথবা কোন নাউন। আই ইট রাইস, আমি ভাত খাই। এরপরে যে আমরা এটা আমরা শিখলাম হ্যাবোধক অ্যাফার্মেটিভ এর গঠন। এখন আমরা শিখব নাবোধকের গঠন। ইংলিশে বলা হয় কি? নেগেটিভ। যেমন আমি ভাত খাই না, ওটাই বললাম, আমি ভাত খাই না, নেগেটিভ কথা, আমি ভাত খাই না। কি হবে? আচ্ছা, এর গঠন প্রণালী কি? প্রথমে হবে, আচ্ছা আমরা গঠন প্রণালীটা আমরা দেখে নিই আগে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব কি হবে? ডন্ট অথবা ডাজেন্ট, যোগ V1 যোগ অবজেক্ট। কিছুক্ষণ আগে আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যে, হ্যাবোধক বাক্যে কোনো সাহায্যকারী ভার্বের দরকার পড়ে না। কিন্তু আমরা দেখলাম নেগেটিভ বাক্যে আমরা সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি। যেমন সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ডন্ট অথবা ডাজেন্ট। ডু নট বা ডাজ নট যেটাই বলি না কেন, ডন্ট আর ডাজ নট একই, ডু নট বা ডন্ট একই, ডাজেন্ট বা ডাজ নট একই। এটা আসলে মেথডের একটু কম বেশি। ইংলিশ যে মেথড আছে, যেমন আমেরিকান মেথড আর ব্রিটিশ মেথড, এটাকে কমাতে যে দেওয়া হয়েছে, এখানে মূলত ও ছিল, ওকে কন্ট্রাকশন করা হয়েছে, ইংলিশে বলা হয় কন্ট্রাকশন। একটু জেনে দিই, অনেকে হয়তো বা এটা আমরা জানি না। কন্ট্রাকশন মানে সংকোচন, ওটাকে সংকোচন করে এখানে আমরা কমা দিয়েছি। মূলত এখানে ডু নটই ছিল, কিন্তু ডু নটকে আমরা সংক্ষেপে ডন্ট করে লিখেছি, ডাজ নটকে আমরা সংক্ষেপে ডাজেন্ট লিখেছি। তাহলে আমি ভাত খাই না, যে কথাটা আমি লিখেছিলাম, আমি ভাত খাই না, আই ডন্ট ইট রাইস। এখানে অবশ্য একটি প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে, যেহেতু ডন্ট অথবা ডাজেন্ট আছে, কখন ডন্ট বসবে কখন ডাজেন্ট বসবে এটা একটু আমাদের জানা দরকার। নাউন যেগুলো আছে, নাম,
এগুলোর পরে ডাজেন্ট বসবে। করিম, রহিম, যদু, মধু, এক কথায় কোনো নাউনের পরে ডাজেন্ট বসবে। এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তারপরে ডাজেন্ট বসবে। যেমন হি, শি, ইট সিঙ্গুলার নাম্বার হতে হবে। আর বাকি সব আই, ইউ এবং থার্ড পারসন যদি প্লুরালও হয় তারপরে ডন্ট বসবে। যেমন দে, তারা ফুটবল খেলে না। দে ডোন্ট প্লে ফুটবল। দে এটা হচ্ছে বহুবচন, অথচ কিন্তু থার্ড পারসন। এই জন্য আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ডাজেন্ট বসবে, আর প্লুরালে ডাজেন্ট বসবে না, তখন বসবে ডন্ট। আই ডন্ট ইট রাইস। এরপরে আমরা শিখব প্রশ্নবোধক। প্রশ্নবোধককে ইংলিশে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। প্রথমে কি হবে? প্রথমে হবে সাহায্যকারী ভার্ব। সাহায্য ভার্ব কি? ডু অথবা ডাস। যোগ সাবজেক্ট, যোগ V1, যোগ অবজেক্ট, যোগ প্রশ্নবোধক চিহ্ন। এটা গেটিভ যে মার্কস সেটা আমরা বসাবো। যথা আমি কি ভাত খাই? প্রথমে কি হবে? প্রথমে ডু অথবা ডাস। আমি বলেছি যে নাম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে সবগুলোর ক্ষেত্রে ডু বলবে। ডু আই ইট রাইস। শেষে কি? প্রশ্নবোধকের জন্য। আমি কি ভাত খাই? যদি হতো করিম কি ভাত খায় তাহলে হতো ডাস করিম ইট রাইস। ওকে, আমরা চলে যাব এখন প্রশ্নবোধক না বোধক। প্রশ্নবোধক না ইন্টারগেটিভ নেগেটিভ। প্রথমে কি হবে? ওই সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাস। তারপর কি হবে? এখানে অবশ্য একটি প্রশ্ন থেকে যায়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার যদি নাম হয় সাবজেক্টটি, যেমন করিম কি ভাত খায় না, সেক্ষেত্রে কিন্তু ডাজেন্ট করিম হবে। আর যদি বলি তুমি কি ভাত খাও না, সেক্ষেত্রে কিন্তু হবে ডু ইউ নট ইট রাইস। আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস। তাহলে ডু অবলিক ডাস, তারপর কি হবে? নট, এভাবে দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা দিই যোগ সাবজেক্ট, যোগ V1, যোগ অবজেক্ট, যোগ প্রশ্নবোধক। যথা করিম কি ভাত খায় না? তাহলে কি হবে? প্রথমে ডু অবলিক ডাস, নাম আছে তার ডাজ নট মানে ডাজেন্ট করিম, এই যে ডাজেন্ট বা ডাজ নট বা যেটা বলি না কেন, নট আমরা লিখেছি, অথবা ডু বা ডাজেন্ট এটাও লিখতে পারি আমরা। হ্যাঁ, ডন্ট অথবা ডাজেন্ট।
ডাজেন্ট, এটাও লিখতে পারি, নটও লিখতে পারি, কোনো ভুল নেই। ডাজেন্ট করিম ইট রাইস। তো শিক্ষার্থীরা, আমি শুরুতেই বলেছি যে 12টি টেন্স একদিনে সম্পন্ন করা হয়তোবা যাবে, কিন্তু আয়ত্ত করা অনেক কঠিন। আর টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের অন্যতম একটা ফাউন্ডেশন। তো আজকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করলাম। বাকি আরো 11টি টেন্সের আলোচনা প্র্যাকটিস আমরা আগামী ক্লাসে করব। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরবর্তীতে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পাও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।